ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় গুলাপের আঘাত, দুজনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে প্রতিকূল আবহাওয়া। জার্মানি নির্বাচনে কিছুটা এগিয়ে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউর। প্রতিদ্বন্দ্বী এসপিডি কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জটিলতা। মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা S-400 কেনার ইঙ্গিত তুরস্কের। জোর দেওয়া হবে নিজস্ব ব্যবস্থায়, জানালেন প্রেসিডেন্ট এরদোয়ান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টিপাত হয়। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। কলকাতা থেকে আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। পূর্বাভাস বলছিল রোববার সন্ধ্যা নাগাদ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গুলাব। সে কথাই সত্যি হলো। স্থানীয় সময় সন্ধ্যে 7টায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় গুলাব। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া এবং ব্যাপক বৃষ্টি শুরু হয়। ভেঙে গেছে বহু গাছ, বিদ্যুৎহীন হয়ে পড়েছে বহু এলাকাও। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। এদিকে গুলাবের প্রভাবে পশ্চিমবঙ্গেও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। দীঘা সমুদ্র সৈকতে জারি হয়েছে সতর্কতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। জার্মানির জাতীয় নির্বাচনের ভোটের ফলাফলে কিছুটা এগিয়ে আছে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছুটা পিছিয়ে মার্কেলের খ্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ সহ অন্যান্য দল। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে রয়ে গেছে জটিলতা। জার্মানি থেকে বিটু বড়ুয়া রিপোর্ট। ভোট দিল জার্মানি। দেশটির 16টি অঙ্গরাজ্যের 60,000 কেন্দ্রে ভোট গ্রহণ শেষে জাতীয় সংসদের 598টি আসনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক দল এসপিডি। দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলসের নেতৃত্বে 210টি আসনে মোট ভোটের 26.6% পেলেও ম্যার্কেলের হাতে শক্তিশালী হওয়া দেশটির রক্ষণশীল দল খ্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে 24.2% ভোট। আরমিন লাশেতের নেতৃত্বে দলটির সর্বমোট আসন সংখ্যা 198। অন্যদিকে সবুজ দল 14.4% ও ক্রিশ্চিয়ান গ্লিটারের এফডিপি 11.9% ভোট পেয়ে জোট সরকারে থাকার দাবি আরো জোরালো করলো। তবে চিরপ্রতিদ্বন্দ্বী সিডিইউকে টপকে এসপিডির এমন সাফল্যে খুশি ওলাফ শলৎস সহ দলটির নেতা কর্মীরা। মানুষ পরিবর্তন চায় বিধায় আমাদেরকে ভোট দিয়েছে। তাদের এই সমর্থন আমাদের কাজকে আরো সহজ করবে। Absolutely. What can I say? It's the best choice we have. Ja, es ist noch offen, würde ich sagen. আমার যে কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ভোটের ফলাফলে আমরা গর্বিত। আশা করি বার্লিনে আমরাই সরকার গঠন করব। Und es sieht auch sehr danach aus, dass es eine এদিকে ভোটের দৌড়ে এসপিডি ও সিডিইউ এগিয়ে থাকলেও সবুজ দল আর এফডিপি ছাড়া যে সরকার গঠন অসম্ভব সেটিও বারবার স্মরণ করিয়ে দিলেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা রয়েই গেল। তবে দুটি জোট সরকারের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটি এসপিডির নেতৃত্বে এফডিপি আর সবুজ দলকে নিয়ে, অন্যটি সিডিইউর সাথে সবুজ দল ও এফডিপির জোট সরকার। তবে দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে নিজেদের শর্তগুলো মানবে কিনা সেটাই দেখার বিষয়। দেশটির 20তম জাতীয় সংসদ নির্বাচনে 6,40,00,000 মানুষ ভোটাধিকার প্রয়োগ করলেও মাত্র 5% ভোট পাওয়ায় বরাবরের মতোই হতাশ দেশটির ঐতিহ্যবাহী বাম দল দি লিঙ্কে। জার্মানিতে যে দলই সরকার গঠন করুক না কেন, নতুন চ্যান্সেলরের নেতৃত্বে সেই সরকার যেন হয় মানবিক ও উদারপন্থী, এমনটাই চাওয়া স্থানীয় জার্মানদের সাথে সাথে অভিবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতিহাস সৃষ্টি করে স্বেচ্ছায় জার্মানির সর্বোচ্চ ক্ষমতাধরের পদ ছাড়ছেন দেশটির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা মার্কেলের মুকুটে সফলতার পালকই বেশি।
মাকে এক শিশুর সরল প্রশ্ন, পুরুষরা কি কখনো চ্যান্সেলর হয়? এই প্রশ্নটি কেবল জার্মানির ক্ষেত্রেই প্রযোজ্য, কেননা 2005-এর পরবর্তী প্রজন্ম কেবল একজন নারীকেই চ্যান্সেলর হিসেবে দেখে আসছেন। বলছি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের কথা। 2005 সালে অর্থনীতি ও সমাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে ভঙ্গুর এক অবস্থায় জার্মানির সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম নারী হিসেবে চ্যান্সেলরের দায়িত্ব নেন অ্যাঙ্গেলা মার্কেল। 1954 সালে হামবার্গে জন্ম নেয়া মার্কেলের বাবা ছিলেন একজন শিক্ষক। তিনিও পড়াশোনা করেছেন গণিত, রসায়ন, পদার্থবিদ্যা ও রাশিয়ান ভাষার উপর। তবে 1989 সালে রাসায়নিক একটি ল্যাবে কাজের পাশাপাশি জড়িয়ে পড়েন সক্রিয় রাজনীতিতে। 1990 সালের নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের হয়ে লড়াই করে একটি আসন জয় করেন মার্কেল। খুব কম সময়ের মধ্যে মধ্য ডানপন্থী দলটিতে জায়গা করে নিতে থাকেন তিনি এবং 1991 সালে নারী ও শিশু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচিত হন অ্যাঙ্গেলা মার্কেল। 3 বছর পর হন পরিবেশ মন্ত্রী। 1995 সালে প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণের হার কমাতে তৎপরতা দেখা যায় মার্কেলের। 2000 সালে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতৃত্ব পান জার্মানির সর্বোচ্চ এই নেতা। 2005 সালে চ্যান্সেলর নির্বাচিত হয়ে সমসাময়িক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জ্যাক শিরাক, টনি ব্লেয়ারের মতো রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সমানতালে বিশ্বকে নেতৃত্ব দেন। তবে সে সময় বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ে ইউরোপের গোটা অর্থনীতিতেও। সে সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিয়ে সংকট মোকাবিলায় মার্কেলের নেয়া বিভিন্ন উদ্যোগ বেশ প্রশংসা কুড়ায়। শরণার্থী সংকটের সময় সীমান্ত খোলা রাখার বিষয়েও এগিয়ে এসেছিলেন এই বিশ্বনেতা। অ্যাঙ্গেলা মার্কেলের সমর্থকরা বলছেন, অসংখ্য বৈশ্বিক সমস্যার উপযুক্ত সমাধান ও ঐক্যের মাধ্যমে জার্মানির পাশাপাশি তিনি বিশ্বকে একটি স্থিতিশীল ও বাস্তববাদী নেতৃত্বের পথ দেখিয়েছেন। ওমর ইনান, সময় সংবাদ। মানুষের মতোই সার্ফিং করছে কুকুর। কুকুরের সার্ফিং প্রতিযোগিতা দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে আবারও রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে চায় তুরস্ক। মার্কিন গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একথা জানিয়েছেন। তিনি বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। এর আগে প্রথম দফায় রাশিয়ার কাছ থেকে S-400 কেনার জেরে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইতালির বিচার ব্যবস্থা ইউরোপের দীর্ঘ সময় ও ব্যয় সাপেক্ষ আইনি পদ্ধতি। সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করতে এবার দেশটির বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছে ইউরোপীয় কমিশন। সেই সঙ্গে সংস্কার ব্যয় মেটাতে 2030 কোটি ইউরোর তহবিল প্রদান করেছে দেশটিকে। বিচার ব্যবস্থা সংস্কারের সংবাদে খুশি প্রবাসীরা। ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ইউরোপের দেশ লুক্সেমবার্গ, বেলজিয়াম, জার্মানি ও অস্ট্রিয়ায় একটি মামলার সমাধান করতে সময় লাগে মাত্র 94 থেকে 152 দিন। সেখানে ইতালিতে একটি মামলা শেষ হতে সময় লাগে 527 দিন। দেশটির বিচার ব্যবস্থার এই দীর্ঘ সময়ের জন্য জনগণকে মামলার অতিরিক্ত ব্যয় বহন করতে হয় এবং পড়তে হয় ভোগান্তিতে। এবার ইউরোপীয় কমিশন থেকে বিচার ব্যবস্থার সংস্কার তাগিদ দেওয়া হয়েছে ইতালিকে। একই সঙ্গে 2.3 বিলিয়ন ইউরো তহবিল প্রদান করা হয়েছে। বিচার ব্যবস্থা সংস্কারের জন্য বিশাল এই অর্থের 40% দেওয়ানি, 25% ফৌজদারি, বাকি অর্থ পারিবারিক আদালত, লেবার কোর্ট ও অন্যান্য আইনি সংস্কারে ব্যবহার করা হবে। ইতালিতে বর্তমানে প্রায় 2 লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস। দেশটির আদালতে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের প্রায় কয়েক হাজার মামলা চলমান। বিচার ব্যবস্থা সংস্কারের সংবাদে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। ইউরোপ ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষ নির্বিঘ্নে চলাফেরা, কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। বিচার ব্যবস্থার সংস্কার হলে সন্ত্রাস, মাদক পাচারের মতো বিষয়গুলোর দ্রুত বিচার সম্পূর্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। পর্তুগালের অন্যতম পর্যটন আকর্ষণ ত্রয়া উপদ্বীপ। দৃষ্টিনন্দন ও নান্দনিক বিভিন্ন স্থাপনা দেখতে পর্যটকদের ভিড়। সংযুক্ত আরব আমিরাতে গলফ ফটো প্লাস ও বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ের যৌথ উদ্যোগে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে 5 জন বাংলাদেশি শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিবরিয়াল সাদিকের রিপোর্ট।
দুবাইয়ে চলছে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনী। স্থানীয় আল সার্কেল এভিনিউয়ের গল্ফ ফটো প্লাসের সাথে বাংলাদেশ আর্ট উইক এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শিত আলোকচিত্রের মধ্যে গুরুত্ব পেয়েছে ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের। আমরা বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ের আন্ডারে 3টা ইভেন্ট করেছি, একটা আর্ট এক্সিবিশন এবং আরেকটা ইন্টারন্যাশনাল সোলো ক্রিয়েটিভ রেসিডেন্সি প্রোগ্রাম। এটা আমাদের 3rd ইভেন্ট, যেটা আল সার্কেল লেট। ডিউরিং আল সার্কেল লেট আমরা আল সার্কেল অ্যাভিনিউতে গালফ ফটো ক্লাসে আজকে শোটার ওপেন করেছি, যেখানে 5 জন আর্টিস্টের কাজ রয়েছে। যৌথ প্রদর্শনীতে সুমন আহমেদ, পলাশ ভট্টাচার্য, মার্জিয়া ফারহানা, শাহরিয়া শারমিন এবং সুনেম ওয়াসিফের কাজ প্রদর্শিত হচ্ছে, যার কিউরেটর রামা ঘানা। প্রদর্শনী দেখতে প্রতিদিনেই ভিড় করছেন সাধারণ মানুষ। বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি দূতাবাসের কর্মকর্তারাও প্রদর্শনী উপভোগ করছেন। বাংলাদেশি যারা আর্টিস্ট আছে তাদের ইমাজিনেশনকে এখানে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটি অত্যন্ত ভালো লাগছে এবং আশা করব যে আপনারা যারা আজকে আমাদের বাংলাদেশি মিডিয়া এখানে কাজ করছেন তারাও বাংলাদেশের এই চিত্রকর্মকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেবে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পর্তুগালের অন্যতম পর্যটন আকর্ষণ ত্রয়া উপদ্বীপ। পাইন বন ঘেরা 13 কিলোমিটার দীর্ঘ সৈকত, দৃষ্টিনন্দন ও নান্দনিক বিভিন্ন আধুনিক স্থাপনা সহ গ্র্যান্ড ক্যাসিনোর মতো বিভিন্ন উপকরণ ত্রয়াকে করেছে আরও জনপ্রিয়। তারিকুল হাসান আশেকার রিপোর্ট। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ পর্তুগালের অন্যতম দুটি উপকরণ সাগর ও পাহাড় হলেও সৈকতগুলো রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। রাজধানীর কাছাকাছি এমনই দৃষ্টিনন্দন পর্যটন আকর্ষণ ত্রয়া উপদ্বীপ। সবুজের বুক চিরে আঁকাবাঁকা পথের নীল জলে মিশে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য সহ অবকাশ যাপনের 16 আনাই রয়েছে ত্রয়ায়। বিলাসবহুল রিসোর্ট, ক্যাসিনো বা সৈকততীরের রেস্তোরাঁর বাইরেও ছোট বড় বিভিন্ন নৌকা বা প্রমোত্তরীরও ব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে পর্তুগালের সবচেয়ে বড় গল্ফ মাঠও। নানা দেশের পর্যটকের পাশাপাশি অনেক বাংলাদেশিও আসেন ত্রয়ার সৌন্দর্য উপভোগে। অনেকে আবার আয়োজন করে শিক্ষা সফরেরও। খেলাধুলা সহ বিভিন্ন আয়োজনে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা যেই জায়গাতে এসেছি এই জায়গাটা পর্তুগালের অন্যতম সুন্দরতম একটা জায়গা, টুরিস্টদের জন্য খুবই পছন্দের একটা জায়গা। অন্য বিচের তুলনায় এই বিচটা অনেক সুন্দর। আমরা যারা প্রবাসে থাকি তারা কর্মব্যস্ততার মাঝখানে দিয়ে আর আসলে অবসর সময়টা কাটাতে পারি না। সেই ক্ষেত্রে বছরে 1-2টা প্রোগ্রাম এভাবে থাকার কারণে চমৎকার ফিল করেছি। বাঙালি অসংখ্য ফ্যামিলি যারা এখানে আসছে, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যেন ইউরোপের পরিবেশ হারিয়ে না যায়, তাদেরকে যেন আমরা আমাদের অ্যাজ এ মুসলিম এবং আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের সংস্কৃতিটাকে লালন করতে পারি, সেই জন্য মূলত লিসবন শিল্পগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল। ত্রয়া ভ্রমণে পর্যটকরা উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী 25 এপ্রিল ব্রিজের সৌন্দর্য। বীজ ব্যবস্থাপনায় যে কোনো দেশের জন্যই উদাহরণ পর্তুগাল। পর্যটক টানতে প্রত্যেকটি সৈকতকেই সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। করোনা মহামারীর ধকল কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্তুগালের পর্যটন নির্ভর অর্থনীতি। তবে শীতকালকে সামনে রেখে বাড়তি সতর্কতাও রয়েছে পর্তুগিজ সরকারের। ত্রয়া থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। পৃথিবীর চারপাশে এখন ঘুরছে প্রায় 8000 স্যাটেলাইট। ইন্টারনেট সেবা ও গবেষণার জন্য বেসরকারি 2 কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করছে। প্রতি সপ্তাহেই পৃথিবী থেকে মহাকাশে যাচ্ছে রকেট। কোনোটা মঙ্গলে রোভার দিয়ে আসছে, কোনোটা পর্যটক নিয়ে মহাকাশে যাচ্ছে, কোনো রকেট আবার স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাচ্ছে। রোবট, নভোচারী কিংবা পর্যটক নিয়ে তো মহাকাশে ঘন ঘন যাওয়ার সুযোগ নেই। সবচেয়ে বেশি রকেট মহাকাশে যাচ্ছে মূলত স্যাটেলাইট নিয়ে। কয়েক বছর ধরে মহাকাশে যেন স্যাটেলাইটের মেলা বসেছে, কিন্তু মহাকাশে ঠিক কতগুলো স্যাটেলাইট আছে সে বিষয়ে জানেন না অনেকেই। সংবাদ মাধ্যম দ্য কনজারভেশনে তথ্য বলছে, পৃথিবীর কক্ষপথে ঘুরছে এমন স্যাটেলাইটের সংখ্যা প্রায় 8000। 16 সেপ্টেম্বর 2021 পর্যন্ত পাওয়া তথ্য বলছে মহাকাশে 7941টি স্যাটেলাইট আছে। এর মধ্যে প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট রাশিয়ার স্পুটনিক 1957 সালে মহাকাশে গেছে।
2020 সালে 114টি রকেট 1300 স্যাটেলাইট নিয়ে মহাকাশে গেছে। এর মধ্যে নতুন গেছে 1000 স্যাটেলাইট। 2021 সালের 16 সেপ্টেম্বর পর্যন্ত মহাকাশে 1400 নতুন স্যাটেলাইট গেছে, যেগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেপ্টেম্বরে স্পেসএক্স একাই 51টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ বাড়ার পেছনে কারণ দুটি। 2021 সালের আগস্টে স্পেসএক্সের একটি রকেট গেছে মহাকাশে, সাথে নিয়ে গেছে অনেকগুলো স্যাটেলাইট। স্যাটেলাইটের আকার ছোট হওয়ায় রকেটগুলো এখন অনেক বেশি স্যাটেলাইট ধারণে সক্ষম। স্যাটেলাইটগুলোর মধ্যে বড় একটি অংশ পৃথিবীকে প্রদক্ষিণ করে আর ইন্টারনেটের সার্ভিস দেয়। 2020 সালে ইন্টারনেট সেবার জন্য স্পেসএক্সের স্টারলিংক আর ওয়ানওয়েভের 1000 স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে গেছে। দুটি কোম্পানি ভবিষ্যতে আরও 40,000 স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে। বিভিন্ন কোম্পানি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনায় $1 লাখ কোটি বাজার দেখছেন। কিন্তু অতিরিক্ত স্যাটেলাইটের কারণে পৃথিবীর আকাশ মানুষের কাছে আগের মতো দৃশ্যমান হচ্ছে না। স্পেসএক্স 60টি স্যাটেলাইট পাঠানোর পর মহাকাশ বিজ্ঞানীরা জানান, রাতের আকাশে তারা দেখাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্যাটেলাইটের কারণে। পৃথিবীর নিম্ন কক্ষপথে অনেক স্যাটেলাইট প্রদক্ষিণ করছে, যেগুলো মহাকাশে বর্জ্য তৈরি করছে, যা ডেকে আনতে পারে বিপর্যয়। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হয়ে গেল ব্যতিক্রমী এক সার্ফিং প্রতিযোগিতা। ব্যতিক্রমী বলা হচ্ছে কারণ এতে মানুষ নয়, সার্ফার হিসেবে অংশ নিয়েছে একদল কুকুর। ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সমুদ্র সৈকতের এই পয়েন্টটিকে বলা হয় ডগ বিচ। কুকুরদের সার্ফিংয়ের জন্য নির্ধারিত বিশেষ স্থান এটি। আর এখানেই মহাসমারোহে চলছে কুকুরদের সার্ফিং প্রতিযোগিতা, সার্ফ ডগ কম্পিটিশন 2021। অবিশ্বাস্য হলেও সত্যি, মানুষের পরিবর্তে এখানে সাগরের সুবিশাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে সার্ফিংয়ের নানা কসরত দেখাচ্ছে একদল কুকুর। কয়েকটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় নানা প্রজাতির 40টি কুকুর। ছিল সার্ফিংয়ের একক, দ্বৈত এবং মানুষ ও কুকুরের মিক্সড ইভেন্টও। নিজের পাশাপাশি বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া এই কুকুরগুলোকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পেরে খুশি এদের মালিকও। ও সত্যি খুব খুশি। আমার কুকুরটা সার্ফিং খুব পছন্দ করে। এখানে আসবো বুঝতে পেরেই ও খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। এটা আসলে পুরোটাই নির্ভর করে প্রশিক্ষণের উপর। চাইলেই যে কোনো কুকুর এটি করতে পারবে না। দিনের পর দিন আপনার কুকুরকে প্রশিক্ষণ দিতে হবে। আয়োজকরা জানান, গেল 12 বছর ধরে তারা এই ব্যতিক্রমী সার্ফিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। প্রতি বছর প্রতিযোগী কুকুরের সংখ্যা বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে এর পরিসরও। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কুকুর ও এর মালিকদের পুরস্কার বিতরণ করা হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ঘূর্ণিঝড় গোলাপের আঘাত, 3 জনের মৃত্যু, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে প্রতিকূল আবহাওয়া। জার্মানি নির্বাচনে কিছুটা এগিয়ে অ্যাঙ্গেলা ম্যার্কেলের দল সিডিউর প্রতিদ্বন্দ্বী এসপিডি। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জটিলতা। এবং মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা S-400 কেনার ইঙ্গিত তুরস্কের, জোর দেওয়া হবে নিজস্ব ব্যবস্থায়, জানালেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।